প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইনে তোমাদের ক্লাসের জন্য স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আবিদা সুলতানা, প্রভাষক যুক্তিবিদ্যা, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ গৌরনদী, বরিশাল। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রের প্রথম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়গুলো হলো যুক্তিবিদ্যার উৎপত্তি ও যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলাবিদ্যা, এবং যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান না একটি কলা না উভয়। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার উৎপত্তি সম্পর্কে জানতে হলে যুক্তিবিদ্যা কোথা থেকে এসেছে সেটা আমাদের জানতে হবে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক। লজিক শব্দটি গ্রিক শব্দ লোজাইক থেকে এসেছে। লোজাইক শব্দটি আবার গ্রিক শব্দ লোগোস শব্দ থেকে এসেছে। লোগোস শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থের দিক থেকে বলা যায় যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। চিন্তা কথাটা খুবই ব্যাপক। চিন্তা শব্দটি স্মৃতি, কল্পনা, সংবেদন, প্রত্যাখ্যান থেকে আসে। আমাদের প্রথমে সকল বিষয়ে প্রথমে অনুমান করা হয়, অনুমান থেকে আসে চিন্তা, এবং এই চিন্তা থেকে যখন চিন্তাটা ভাষায় প্রকাশিত হয় সেটাই হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা জানতে হলে প্রথমে আমাদের সাধারণ সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। সেটা হলো যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকেই যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যার সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদদের বিভিন্ন মত রয়েছে। আমরা এখন বিভিন্ন যুক্তিবিদদের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ জোসেফ বলেন, যুক্তিবিদ্যা হল চিন্তার বিজ্ঞান। জেবন্স বলেন, যুক্তিবিদ্যা হল যুক্তি পদ্ধতির বিজ্ঞান। অল্ডিস বলেন, যুক্তিবিদ্যা হল যুক্তি সংক্রান্ত কলা। টমসন বলেন, যুক্তিবিদ্যা হল চিন্তার নিয়মাবলীর বিজ্ঞান। হ্যামিল্টন বলেন, যুক্তিবিদ্যা হল চিন্তা আকারগত নিয়মাবলীর বিজ্ঞান। যুক্তিবিদ ফাউলার বলেন, সঠিক চিন্তাধারা নির্ভর করে এইরূপ শর্তসমূহের একটি বিজ্ঞান এবং ভ্রান্ত চিন্তাধারাকে পরিহার সঠিক চিন্তাধারাকে অর্জন করার মতো একটি কলাই হল যুক্তিবিদ্যা। যুক্তিবিদ জে.এস. মিল বলেন, যুক্তিবিদ্যা হল বোধ শক্তির সেই সব ক্রিয়া পদ্ধতির সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান। যুক্তিবিদ আইএম কপি বলেন, যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ মিলের সংজ্ঞায় আমরা দুটো শব্দ জেনেছি, সেটা হলো জ্ঞাত এবং অজ্ঞাত। জ্ঞাত শব্দের অর্থ হলো জানা, অজ্ঞাত শব্দের অর্থ হলো অজানা। মূলত যুক্তিবিদ্যার সব বিষয়টাই হলো থিঙ্ক মানে চিন্তা। দার্শনিক রেনে ডেকার্ট যুক্তিবিদ্যার
চিন্তা সম্পর্কে তিনি বলেছিলেন। চিন্তা সম্পর্কে বলতে গিয়ে প্রথমে তিনি নিজেকেই সন্দেহ করেছেন। তিনি বলছেন যে আমরা চিন্তা করি, তাহলে আমি কি আছি? পরক্ষণে তিনি বললেন, হ্যাঁ আমি আছি। যদি আমি না থাকি তাহলে আমি চিন্তা করতে পারি না। মানে আই থিঙ্ক, আমি চিন্তা করি, অতএব আমি আছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কলা এবং বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। কলা এবং বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাকে জানতে হবে কলা কি এবং বিজ্ঞান কি। যুক্তিবিদ্যার একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত এবং সুশৃঙ্খল জ্ঞানকেই বিজ্ঞান বলে। যেমন উদ্ভিদবিদ্যা। কলা যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয়, তাকেই কলাবিদ্যা বলে। যেমন অস্ত্রোপচার। যেহেতু বিজ্ঞান এবং কলা এক জিনিস নয়, কারণ বিজ্ঞান আমাদের তথ্য দেয় এবং সেই তথ্যকে প্রয়োগ করার জন্যই আমাদের কলাবিদ্যার প্রয়োজন। যেহেতু বিজ্ঞান এবং কলা এক জিনিস নয়, সেহেতু বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন মত রয়েছে। সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যেমন যুক্তিবিদ হ্যামিল্টন, ম্যানসেল, টমসন প্রমুখ ও যুক্তিবিদগণ বলেন, যুক্তিবিদ্যা হল শুধুমাত্র একটি বিজ্ঞান। তারা কলাকে স্বীকার করেননি। অন্যদিকে অলরিজ এবং অন্যান্য পোর্ট রয়্যাল যুক্তিবিদরা বলেন, যুক্তিবিদ্যা হল শুধুমাত্রই কলা। তারা বিজ্ঞানকে স্বীকার করেননি, যে শুধুমাত্র যুক্তিবিদ্যা হল শুধুমাত্রই কলা। পরক্ষণেই যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান এবং শুধুমাত্র কলা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়। যেহেতু একটা অপরটির উপর নির্ভরশীল, সেহেতু যুক্তিবিদ মেল এবং হোয়াইটরালি বলেন, তারা ভিন্ন মত প্রকাশ করেন। তারা পূর্বের দুটি মতকে বিরোধিতা করে বলেন, যেহেতু যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান আবার শুধুমাত্র কলা নয়, সেহেতু একধারের যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। তারা যুক্তিবিদ্যাকে কলা এবং বিজ্ঞান উভয়ই বলেছে। শুধুমাত্র বিজ্ঞান, শুধুমাত্র কলা দ্বারা আমাদের কোনো কিছুই সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় অধ্যায়ের যুক্তিবিদ্যার উপাদান সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিদ্যার উপাদানে তৃতীয় অধ্যায় আছে পদের অর্থ, পদের সংজ্ঞা, শব্দের অর্থ, শব্দের শ্রেণী বিভাগ, পদ ও শব্দের মধ্যে পার্থক্য, ব্যাখ্যার্থ যথার্থের ব্যাখ্যা। প্রথমে আমরা পদ সম্পর্কে আলোচনা করব। পদ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে পদের অর্থ কি। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি ল্যাটিন টার্মিনিয়াস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রান্ত বা সীমা। উৎপত্তিগত অর্থ বিচার করলে বলা যায় একটি যুক্তিবাক্যের প্রান্তদ্বয় হচ্ছে পদ। পদের সংজ্ঞা: যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, সেই শব্দ বা শব্দ সমষ্টিকেই পদ বলে। যেমন গরু হয় চতুষ্পদ। যুক্তিবিদ মেলন বলেন, একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি বা একটি যুক্তিবাক্যের একটি উপাদান গঠনে সক্ষম। পদ দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। ব্যাপক অর্থে
এবং সংকীর্ণ অর্থে। এবার আমরা শব্দ সম্পর্কে জানব। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, যথা 1 পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, এবং 3 পদ অযোগ্য শব্দ। প্রথমে আমরা এই 3 ভাগের মধ্যে প্রথমেই আমরা পদযোগ্য শব্দ কি সেটা আমরা ভালো করে জানবো। তোমরা ইচ্ছে করলে খাতা কলমে নোট করতে পারো। যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন কলম, চিনি, সাদা। চিনি হয় মিষ্টি। এখানে চিনি এবং মিষ্টি দুটো শব্দই নিজে নিজেই উচ্চারিত হয়েছে, কারো সাহায্যের প্রয়োজন হয়নি। সহপদযোগ্য শব্দ, যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন এবং, যদি, তাহলে, একটি, খুব। বাক্যের সাহায্যে আমরা বলতে পারি একটি ছাত্র হয় খুব মেধাবী। এখানে একটি ছাত্র হয় খুব মেধাবী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি ছাত্র হয় খুব মেধাবী, এখানে খুব কথাটাই হলো সহপদযোগ্য শব্দ। আমরা একজন ছাত্র যে খুব মেধাবী, সকলে 10 জন ছাত্রের ভিতরে সবাই ভালো, তার ভিতরে একজন খুব ভালো, তাকে বোঝানোর জন্যই আমরা কিন্তু এখানে খুব কথাটি উল্লেখ করেছি। তার মানে এখানে হলো খুবটাই হলো সাহায্যকারী ক্রিয়া, মানে পদযোগ্য সহপদযোগ্য শব্দ। পদ অযোগ্য শব্দ, যে শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন হায়, আহ, মরি মরি। বাক্যের সাহায্যে আমরা বলতে পারি হায়, আমি হই গরিব। যেহেতু পদ এবং শব্দ এক জিনিস নয়, সেহেতু পদ ও শব্দের ভিতরে পার্থক্য রয়েছে। আমরা এখন পদ ও শব্দের পার্থক্যগুলো বলবো। তোমরা ছক আকারে পার্থক্যগুলো লিখবে, এক পাশে শব্দ আর এক পাশে পদ লিখে ছক আকারে পার্থক্যগুলো লিখলে ভালো হবে। প্রথমে হলো একটি শব্দ এক বা একাধিক অক্ষর দ্বারা গঠিত, কিন্তু একটি পদ এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত। সকল শব্দই পদ নয়, সকল পদেই শব্দ। একটি যুক্তিবাক্যে 2টি পদ থাকে। বাক্যে শব্দের 2-এর অধিক হতে পারে। একটি শব্দের 3টি শ্রেণী ভাগ করা হয়েছে: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। কিন্তু শব্দ 3 প্রকারের মধ্যে শুধুমাত্র
পদযোগ্য শব্দই পদ বলে। একটি শব্দের এক বা একাধিক অর্থ হতে পারে। যুক্তিবাক্যে ব্যবহৃত একটি পদ মাত্র একটি অর্থ নির্দেশ করে। শব্দ দ্বারা আমরা মনের চিন্তা, অনুভূতি, ইচ্ছা প্রকাশিত হয়। পদ দ্বারা শুধুমাত্র চিন্তা প্রকাশিত হয়, অনুভূতি, ইচ্ছা প্রকাশিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পদের ব্যাখ্যার্থ এবং যথার্থ সম্পর্কে জানব। পদের ব্যাখ্যার্থ হলো সংখ্যার দিক, আর যথার্থ হলো গুণের দিক। পদের ব্যাখ্যার্থ হলো কোন পদ একই অর্থে যে বস্তু সমূহের উপর আরোপিত হয়, সেই বস্তু বা বস্তুসমূহকেই ব্যাখ্যার্থ বলে। আমরা সহজ ভাষায় বলতে পারি, যা দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে তাকেই আমরা ব্যাখ্যার্থ বলব। যথার্থ যে পদ সাধারণ বা আবশ্যকীয় গুণ বা গুণের সমষ্টিকে নির্দেশ করে, সেই গুণ বা গুণের সমষ্টিকেই যথার্থ বলে। অর্থাৎ যা দ্বারা কোনো গুণকে নির্দেশ করা হয় তাকেই যথার্থ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু এখন ব্যাখ্যার্থ যথার্থ সম্পর্কে জানলাম, যেহেতু ব্যাখ্যার্থ এবং যথার্থ এক জিনিস নয়, তারপরও তারা একটি অপরটির উপর নির্ভরশীল। ব্যাখ্যার্থ ছাড়া যথার্থ এবং যথার্থ ছাড়া ব্যাখ্যার্থকে আমরা কল্পনা করতে পারি না। ব্যাখ্যার্থ এবং যথার্থ একটি অপরটির উপর নির্ভরশীল। ব্যাখ্যার্থ যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম আছে আমাদের সেখানে। যদি আমাদের ব্যাখ্যার্থ বাড়ে তাহলে যথার্থ কমে, যদি যথার্থ বাড়ে তাহলে ব্যাখ্যার্থ কমে। সেই হ্রাস বৃদ্ধির নিয়মটি হলো, যদি ব্যাখ্যার্থ বাড়ে তাহলে যথার্থ কমে, যদি ব্যাখ্যার্থ কমে তাহলে যথার্থ বাড়ে, যদি যথার্থ বাড়ে তবে ব্যাখ্যার্থ কমে, যদি যথার্থ কমে তবে ব্যাখ্যার্থ বাড়ে। এবার আমরা কিভাবে ব্যাখ্যার্থ যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি হলো তা নিয়ে আলোচনা করব। আমরা দেখছি এখানে প্রথমে ব্যাখ্যার্থ বেড়েছে, যথার্থ কমেছে, তার মানে সংখ্যার দিকে বেড়ে গেছে। তাহলে এখানে উদাহরণ হলো সকল জীব। সকল জীব বলে আমাদের এখানে ব্যাখ্যার্থের দিক সংখ্যার দিকে বেড়ে যায়, কিন্তু যথার্থ কমে যায়। কারণ সকল জীবের শুধুমাত্র আছে জীববৃত্তি। এখানে সংখ্যার দিক থেকে তারা একটি, কিন্তু সংখ্যার দিক থেকে বেশি হলো গুণের দিক থেকে তারা একটি, কারণ যথার্থ তাদের একটি মাত্র গুণ, সেটা হলো জীববৃত্তি। অপরদিকে সভ্য মানুষের সংখ্যা কম, মানে তারা ব্যাখ্যার্থর দিক থেকে কম, কিন্তু যথার্থর দিক থেকে তারা বেশি, গুণের দিক থেকে তারা বেশি। কারণ একটি সভ্য মানুষের তিনটি গুণ থাকে, তা হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা। পর্যায়ক্রমে আমরা দেখলাম যে একবার ব্যাখ্যার্থ বাড়লো এবং যথার্থ কমলো, আবার যথার্থ বাড়লো, ব্যাখ্যার্থ কমলো। এই বিষয়টি আমরা ছক আকারে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যারা শিক্ষার্থীরা আছো তারা তোমরা প্রয়োজনে ছকটা খাতায় তুলে নিতে পারো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে বাক্যার্থ অনুসারে আমরা প্রথমে বাক্যার্থ অনুসারে দেখতে পাচ্ছি জীব, মানুষ এবং সভ্য মানুষ। তাহলে দেখা যায় যে জীব বলতে আমরা সকল জীবকে নির্দেশ করছি, আবার মানুষ বলতে সকল মানুষকে এবং সভ্য মানুষ বলতে সকল সভ্য মানুষকে। এখন আমরা যথার্থ অনুসারে আমরা দেখব যে যথার্থ অনুসারে কিভাবে হয় সেটা। এবার আমরা যথার্থ অনুসারে দেখো যে সভ্য মানুষের তিনটি গুণ, সেটা হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং তার সভ্যতা। মানুষের হলো দুটো গুণ, একটা হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। জীবের হলো একটি গুণ, সেটা হলো জীববৃত্তি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ব্যাখ্যার্থ কিভাবে হয় এবং যথার্থ কিভাবে হয় এবং হ্রাস বৃদ্ধির নিয়মটি। এবার আমরা পদের প্রকার ভেদে চলে যাব। পদের প্রকার ভেদে আমাদের প্রথমে পদের দুই ভাগে ভাগ করা যায় গঠন অনুসারে, সেটা হলো সরল যুক্তি বাক্য, সরল ও যৌগিক পদ। সরল পদ হলো যে পদ মাত্র একটি শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে, যেমন কলম, টেবিল, দয়ালু ইত্যাদি। অপরদিকে যে শব্দ একের অধিক শব্দ দ্বারা গঠিত তাকে যৌগিক পদ বলে, যেমন একটি মেধাবী ছাত্র। এখানে একের অধিক শব্দ দ্বারা গঠিত হয়েছে। বস্তুবাচক এবং গুণবাচক পদ, যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তুকে নির্দেশ করে তাকে বস্তুবাচক পদ বলে, যেমন মানুষ, গরু, বই ইত্যাদি। গুণবাচক পদ হলো যে পদ দ্বারা কোনো গুণকে নির্দেশ করা হয় তাকে গুণবাচক পদ বলে, যেমন সততা, সাদার্থ ইত্যাদি। নিরপেক্ষ এবং সাপেক্ষ পদ, যে পদের একটি নিজস্ব অর্থ আছে যার অর্থ কোনো পদের সাহায্য ছাড়াই বোধগম্য হয় তাকে নিরপেক্ষ পদ বলে, যেমন বই, কলম, ঘর, বাড়ি ইত্যাদি। যে পদ দ্বারা কোনো স্বয়ং সম্পূর্ণ অর্থ নেই, যে পদকে বুঝতে হলে অপর পদের সাহায্যের প্রয়োজন হয় তাকে সাপেক্ষ পদ বলে, যেমন পিতা, স্বামী, শিক্ষক। এখানে পিতা ছাড়া মাতা না হলে পিতার কোনো অর্থ হয় না, স্বামী স্ত্রী ছাড়া স্বামীর কোনো অর্থ হয় না, শিক্ষক ছাত্র ছাড়া শিক্ষকের কোনো অর্থ হয় না। স্বয়ং সম্পূর্ণ অর্থ হতে হলে যেটা আমাদের প্রয়োজন সেটাই হলো আমাদের সাপেক্ষ পদ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে পদের ব্যাখ্যার্থ এবং যথার্থ এবং অযথার্থ পদ। যে পদের ব্যাখ্যার্থ এবং যথার্থ দুই আছে তাকে যথার্থ পদ বলে, যেমন মানুষ, মানুষের দুটি গুণ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অযথার্থ পদ হলো যে পদ শুধুমাত্র ব্যাখ্যার্থ, শুধুমাত্র যথার্থ ধারা, শুধুমাত্র যথার্থ আছে তাকে অযথার্থ পদ বলে, যেমন সততা। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের শুভ কামনা করে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমরা শেষ করব। তোমরা করোনার মধ্যে সতর্কতার সহিত
বাহিরে যাবা, বাসায় বয়ে যে পাঠগুলো আমরা আলোচনা করলাম সেই পাঠগুলো তোমরা দেখবে এবং কোনো সমস্যা হলে আমাদের আলোচনা আমাদের জানাবে। আল্লাহ হাফেজ।